আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একটা ছোট্ট বিজনেস ওনার হন, অথবা আপনি যদি এমন কেউ হন যে কিনা একটা ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করতেছেন, বা আপনি যদি ওই মানুষটা হন যে কিনা মাসের পর মাস সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েও কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি কথা দিতেছি, আপনি আপনার পুরা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে এতদিন যা ভাবছেন সেইটা ভাঙে গিয়ে একদম নতুন করে চিন্তা করা শিখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওর এই পার্টে অন্য অনেক ক্রিয়েটরের মতো আমিও বলতেছি যে এই ভিডিওর শেষে 4টা প্র্যাকটিক্যাল এলিমেন্ট দিব যেটা আপনি কালকে থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে আমি ডিফারেন্ট ওয়েতে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর, স্মল বিজনেস ওনার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার এগুলো না হন, তাহলে হুদাই কষ্ট করে আপনার টাইম ওয়েস্ট করেন না, কারণ এই ভিডিও দেখাও আপনার কোনো লাভ হবে না। উল্টা আপনি কয়েক মিনিট দেখে চলে যাবেন আর কোনো কারণ ছাড়া আমার চ্যানেলের অ্যালগরিদম আজের একটা ভুল সিগন্যাল পাবে। চলেন তাহলে শুরু করে দিই। আপনি প্রতিদিন কিছু না কিছু পোস্ট করতেছেন, কখন একটা মিম, কখন একটা প্রোডাক্ট ফটো, কখন একটা মোটিভেশনাল কোট, কখনো বা কোনো সেলস অফার, কখনো লং ফরম্যাট ভিডিও, আবার কখনো শর্টস। এত কষ্ট করে কন্টেন্ট বানাইতেছেন কিন্তু কেউ আপনার পেজে রেগুলার আসে না, কেউ অপেক্ষা করে না যে পরের ভিডিওটা কখন আসবে। কেন এমন হইতেছে? কারণ আপনি জাস্ট কন্টেন্ট দিয়ে যেতেছেন, আপনি একটা অনুষ্ঠান বানাইতেছেন না। দেখেন, বাসায় যখন আম্মু বা আমার ছোট বোন রিমোট কন্ট্রোলার নিয়ে টিভির সামনে বসে চ্যানেল ব্রাউজ করতে করতে তারা কোথায় গিয়ে থামে? যেখানে চেনা মুখ, চেনা গল্প, চেনা টাইম স্লট, সেইখানে। কেন? কারণ মানুষের ব্রেইন পরিচিত জিনিস ভালোবাসে, প্রেডিক্টেবিলিটি ভালোবাসে। কিন্তু আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে গিয়ে আপনার ভিউয়াররা কি দেখে? আজকে এক জিনিস, কালকে ডিফারেন্ট কিছু, পরশুদিন আবার গত 2 দিনের চেয়ে একেবারে আলাদা কোনো একটা জিনিস। অ্যালগরিদমের ভাষায় এটাকে বলে নো আইডেন্টিটি। ইউটিউব, মেটা, টিকটক, কোনো অ্যালগরিদমই আপনাকে বুঝতে পারে না, মানুষও বুঝতে পারে না যে আপনি আসলে কে বা আপনি আসলে করেনটা কি। আর রেজাল্ট, অর্গানিক রিচ ডেড, অডিয়েন্স রিটেনশন জিরো, পেজের বা চ্যানেলের কোনো গ্রোথ নাই। অন্যদিকে আপনি দোষ দেন আপনার কপালের। আপনি যেটাকে কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতেছেন সেটা আসলে কন্টেন্ট পোস্টিং স্ট্র্যাটেজি না। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? সমাধান হলো আপনার পেজ বা চ্যানেলটাকে একটা টিভি নেটওয়ার্কের মতো করে ভাবা। হ্যাঁ, যেই টিভি ইন্ডাস্ট্রিকে আমরা বলি যেটা মারা যেতেছে, এখন আর কেউ টিভি দেখে না, সেই ইন্ডাস্ট্রির 70 বছরের ফর্মুলা হইতেছে সলিউশন। আজকের দিনের স্মার্ট ব্র্যান্ডগুলো এই ফর্মুলাটাই কপি করে কোটি কোটি ভিউ পাইতেছে। HBO, স্টার প্লাস, জি বাংলা, এদের দিকে একটু তাকান। এই এক একটা চ্যানেলে টোটাল কতগুলা শো? অনেক। কিন্তু প্রত্যেকটা শো এর একটা নিজস্ব আইডেন্টিটি আছে। দিদি নাম্বার 1 আর চিরদিনই তুমি যে আমার, দুইটার ফরম্যাট আলাদা, ক্যারেক্টার আলাদা, টাইম স্লট আলাদা, কিন্তু দুইটাই এক চ্যানেলের। ভিউয়ার জি বাংলা দেখে না, ভিউয়ার নির্দিষ্ট শো দেখে, আর সেই শো এর কারণে চ্যানেলটাকে চেনে। এটা হলো টিভি নেটওয়ার্ক স্ট্র্যাটেজি। আর কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে আপনার ব্র্যান্ডই হলো আপনার টিভি নেটওয়ার্ক। আপনার বিভিন্ন কন্টেন্ট হবে আলাদা আলাদা এক একটা শো। দুনিয়ার স্মার্ট ব্র্যান্ডগুলো এই কাজটা ঠিক কিভাবে করতেছে সেইটা নিয়ে এখন আমি 3টা রিয়েল কেস স্টাডি দেখাবো। আজকের কেস স্টাডিগুলো কোনো থিওরি না, বরং 2025 সালের ডেটা নিয়ে রেডি করা, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর এই কেস স্টাডিগুলো নীল প্যাটেল, একজন ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং এজেন্সি ওনার, তার একটা ইউটিউব ভিডিওর জন্য করেছেন, যেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার ফাওয়াল অ্যাপের অডিয়েন্সের জন্য এই ভিডিওগুলো তুলে ধরতেছি। প্রথম ব্র্যান্ডের নাম এমি ইটস, ফুড ব্র্যান্ড। এরা ওইভাবেই শুরু করছিল ঠিক যেভাবে বাংলাদেশ বা ভারতের যে কোনো ফুড ব্র্যান্ড তাদের পেজ বা চ্যানেল শুরু করে সেইভাবে। সুন্দর সুন্দর খাবারের ছবি, রেসিপি ভিডিও, রেস্টুরেন্ট রিভিউ, যা সবাই করে এক্স্যাক্টলি তাই, কিন্তু রেজাল্ট প্রায় জিরো। কিন্তু তারপর তারা একটা পাগলামি করলো, মেইন অ্যাকাউন্টের পাশাপাশি একটা পুরো আলাদা অ্যাকাউন্ট খুললো, নাম দিল রামেন অন দ্য স্ট্রিট। সেখানে তাদের কন্টেন্ট কি? প্রতিদিন একজন রাস্তায় বের হন, একজন র্যান্ডম অচেনা মানুষকে ডাকেন, আর তার সাথে ফুটপাতে বা বেঞ্চে বসে রামেন খান আর গল্প করেন। তোমার নাম কি, কি করো, লাইফে কি চাও, সবচেয়ে বড় ভয় কি, এগুলা কথাবার্তা। এটা করে তাদের লাভটা কি হলো? লাভ হলো যে তারা প্রতি মাসে 5 থেকে 15 মিলিয়ন অর্গানিক ভিউ পাওয়া শুরু করলো। কোনো প্রোডাক্ট প্রমোশন নাই, কোনো বিজ্ঞাপনী হইচই নাই, শুধু গল্প। এখন প্রশ্ন, কেন এটা কাজ করলো? এখানে একটু করে মানুষের সাইকোলজি বুঝতে হবে। এই রামেন অন দ্য স্ট্রিটে মানুষ প্রোডাক্ট দেখতে আসে না, মানুষ আসে কানেকশনের জন্য। আমরা সবাই একা, এত বড় শহরে কোথাও বসে কারোর সাথে গল্প করার মতো সময় কারোরই নাই, কেউ আমাদের গল্প শুনতেও চায় না। সো এই শোটা যখন কেউ দেখে, তারা ভাবে যে আরে আমিও যদি ওই বেঞ্চিতে বসতে পারতাম, আমার সাথেও যদি কেউ গল্প করতো। এটা খাবারের ক্ষুধা না, এটা ইমোশনাল হাঙ্গার। আর এই শোটার উপর ভরসা করে এমি ইটস তাদের রিয়েল রামেন প্রোডাক্ট সেল করতেছে। মানুষ যখন ফুড অর্ডার করতে চায়, প্রথমেই মাথায় আসে এমি ইটস। কেন? ওই শোটার কারণে। এটাই ব্র্যান্ড বিল্ডিং। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, দয়া করে একটু থামেন, 1 সেকেন্ড ভাবেন। আপনার বিজনেসটা কি? আপনি প্রোডাক্ট দেখাইতেছেন নাকি কোনো
কোনো ইমোশনাল হাঙ্গার মিটাইতেছেন। কমেন্টে এক লাইনে লিখেন আপনার বিজনেসটা কি, সেটা জানলে আমি আমার পরের ভিডিওতে হয়তো আপনার বিজনেসের জন্য একটা কাস্টম শো আইডিয়া দিতে পারবো। দ্বিতীয় কেস স্টাডি, এটা শুনে আপনার ধারণা আরো পাল্টায় যাবে, কারণ এটা সবচেয়ে বোরিং ইন্ডাস্ট্রির গল্প। বিল্ট রিওয়ার্ডস একটা ফিনটেক ব্র্যান্ড। এদের কাজ কি? আপনি বাড়ি ভাড়া তাদের মাধ্যমে দিলে কিছু পয়েন্ট পাবেন, সেই পয়েন্ট দিয়ে রিওয়ার্ড, ব্যাস। এবার অনেস্টলি বলেন তো, ব্যাংক রিওয়ার্ড পয়েন্ট নিয়ে আপনি জীবনে একটা ভিডিও দেখছেন? না, কারণ এটা এক্সাইটিং কিছু না, এটা ড্রাই ইউটিলিটি। তো বিল্ট একটা আজব কাজ করলো, তারা একটা মকুমেন্টারি ওয়েব সিরিজ বানাইলো, নাম দিল রুমিজ। নিউ ইয়র্কের রুমমেটদের রিয়েল লাইফের গল্প। কারোর সাথে রুমমেটের ঝগড়া হইতেছে, কেউ বাসা ভাড়া বাইরে যাওয়ার কারণে চাপে আছে, কেউ নতুন শহরে এসে অ্যাডজাস্ট করতে পারতেছে না, কেউ বা লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে প্যারা খাইতেছে। এইগুলা এই শোতে বিল্ড তাদের নিজেদের প্রোডাক্ট কতবার দেখায়? প্রায় দেখাই না, শুধু এপিসোডের শেষে একটু ছোঁয়া দিয়ে যায় যে এই অ্যাপটা থাকলে তাদের লাইফটা একটু সহজ হইতো। রেজাল্ট, এক একটা এপিসোডে 5 লাখের বেশি ভিউ, কয়েক মাসে 1.5 লাখ অর্গানিক ফলোয়ার, ব্র্যান্ড অ্যাওয়ারনেস স্কাই রকেট। এখানে শিক্ষাটা কি? আপনার ইন্ডাস্ট্রি যত বোরিংই হোক, আপনার শো বোরিং হইতে হবে এমন কোনো কথা নাই। ধরেন আপনি একজন ছোট্ট গার্মেন্টস প্রোডাক্ট সাপ্লায়ার, আপনি একটা শো শুরু করেন, একটা শার্ট আসলে কিভাবে বানানো হয়, কারখানার ভিতরে ঢুকা শ্রমিকের সাথে কথা বলেন, তার লাইফ স্টোরি বলেন, বিদেশি বায়ার যে শার্টটা $50 কিনতেছে সেটা বানাইতে আমাদের দেশের মানুষের কতটা ঘাম ঝরে সেটা দেখান। এই কন্টেন্ট ভাইরাল হবেই হবে। আবার ধরেন আপনি একটা ছোট্ট মুদির দোকানদার, আপনি একটা শো শুরু করেন, আজকের বাজারের সেরা ডিল, প্রতিদিন 1 মিনিটের ভিডিও, কোনটা আজকে সস্তা, কোনটা আজকে কেনা উচিত না, এগুলা নিয়ে। আপনার কি মনে হয় মানুষ এই সব ফলো করবে কি করবে না? ভাই, একবার আপনার ফরম্যাট ভালো লাগলে মানুষ প্রতিদিন আপনার শো দেখে তারপরে বাজার করতে যাবে। হুদাই আপনার ইন্ডাস্ট্রিকে দোষ দিয়েন না, দোষ দিতে হলে আপনার কন্টেন্টকে দোষ দেন। এবার আসি তৃতীয় কেস স্টাডিতে। এটা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, আর তাই সবচেয়ে শক্তিশালী। দ্য চিজ স্টোর অফ বেভারলি হিলস। 60 বছরের পুরানো একটা ছোট্ট চিজের দোকান, বড় বাজেট নাই, মার্কেটিং টিম নাই। এদের কন্টেন্টের ব্যাপারে মাত্র এক লাইনে বলা যায়, কাস্টমার দোকানে এসে চিজ টেস্ট করতেছে আর একটা ক্যামেরা শুধু সেই কাস্টমারের এক্সপ্রেশনটা রেকর্ড করতেছে। ফার্স্ট রিঅ্যাকশন, ব্যাস। এই এক ফরম্যাটে এরা আজকে গ্লোবাল ব্র্যান্ড। মানুষ দূর দূরান্ত থেকে এই দোকানে আসে শুধু সেই রিঅ্যাকশন মোমেন্টের একটা পার্ট হইতে। এখানে একটা ডিপ সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আমরা সবাই অন্য মানুষের সত্যিকারের আবেগ দেখতে ভালোবাসি। কেউ যখন সত্যিকারের অবাক হয়, কেউ যখন সত্যিকারের আনন্দ পায়, সেইটা দেখলে আমাদের ব্রেইনেও ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমরা সারপ্রাইজ দিতে ভালোবাসি। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে মিরর নিউরন। অন্যের আবেগ আমরা নিজেরাই ফিল করি। এই দোকানের মালিক কোনোদিন মার্কেটিং স্কুলে যান নাই, তিনি শুধু নিজেকে একটা প্রশ্ন করছেন, আমার দোকানে কাস্টমার আসলে সবচেয়ে ম্যাজিক্যাল মোমেন্ট কোনটা? উত্তর, প্রথম কামড়ের রিঅ্যাকশন। সেইটাই তিনি ক্যামেরায় ধরতেছেন আর পাবলিশ করতেছেন। আপনার বিজনেসেও এমন একটা ম্যাজিক্যাল মোমেন্ট আছে, 100 ভাগ আছে, শুধু খুঁজে বের করতে হবে। আপনি যদি দর্জির দোকান চালান, কাস্টমার যখন প্রথমবার তার নতুন কাপড়টা পরে আয়নায় দেখে সেই মুখের রিঅ্যাকশন। আপনি যদি মিষ্টির দোকান চালান, একটা বাচ্চা প্রথমবার আপনার মিষ্টি মুখে দেওয়ার পর তার এক্সপ্রেশন। এই মোমেন্ট গুলাই গোল্ড, এগুলাকেই আপনি কন্টেন্ট হিসেবে চালাতে পারেন। এই তিনটা ব্র্যান্ড, এমিরেটস, বিল্ট রিওয়ার্ডস, চিজ স্টোর, এরা কেউ র্যান্ডম কন্টেন্ট দেয় নাই। প্রত্যেকে একটা রিপিটেবল ফরম্যাট বানাইছে, মানে একটা রিপিটেবল ফর্মুলা নিয়ে কাজ করছে। মানুষ অভ্যাসের দাস, মানুষের ব্রেইন প্রেডিক্টেবল জিনিস ভালোবাসে। যখন একজন ভিউয়ার জানে যে প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় ফাওয়াল আপের নতুন ভিডিও আসবে, ফরম্যাট হবে এই, টপিক হবে ওই, তখন ভিউয়ার ক্যালেন্ডারে আপনার নাম ঢুকায় দেয়, তাদের মাথায় ওই ব্র্যান্ডটা একটা জায়গা করে নেয়। এটাই হলো ব্র্যান্ড রিকগনিশন, এটাই হলো অডিয়েন্স রিটেনশন, আর এইটাই হলো ইউটিউব গ্রোথের আসল ফর্মুলা, যেটা কিনা ইউটিউব নিজে আপনাকে কখনো বলবে না। ইউটিউবের অ্যালগরিদম রিপিটেড ভিউয়ার দেখে। যেই চ্যানেলে মানুষ বারবার ফিরে আসে, সেই চ্যানেলকে অ্যালগরিদম বেশি প্রমোট করে। এইটাই সিম্পল ম্যাথ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আপনি নিজে কিভাবে এই কাজটা শুরু করবেন সেটা। এখন যা বলবো সেগুলো পারলে কোথাও লিখে নেন, কারণ এই 4টা এলিমেন্ট একসাথে না থাকলে কোনো শো হবে না। পয়েন্ট 1, রিকারিং ফরম্যাট। প্রতিটা ভিডিও স্ট্রাকচার সেম হবে, এতটা সেম যাতে একজন ভিউয়ার প্রথম 3 সেকেন্ডে বুঝে যায়, ও এটা তো ফাওয়াল আপের ভিডিও। মিস্টার বিস্টের ভিডিওর কথা চিন্তা করেন, তার ভিডিওর প্রথম 3 সেকেন্ডেই বোঝা যায় যে সেটা কি নিয়ে বানানো। বাংলাদেশের সালমান মুক্তাদির, আয়মান সাদিক বা কলকাতার অনিন্দ চ্যাটার্জি চ্যানেল দেখেন, সব কিন্তু একই রকম, একই চেনা ফরম্যাট। আপনার ভিডিওর ইন্ট্রোতে একই হুক স্টাইল,
স্টাইল, মাঝখানে একই স্ট্রাকচার, শেষে একই ক্লোজিং, এইটাই আপনার সিগনেচার ফরম্যাট। মানুষ ভাবে আমার তো প্রতিদিন নতুন কিছু করতে হবে, না হলে বোরিং হয়ে যাবে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। নতুনত্ব আনেন কন্টেন্টে, ফরম্যাটে না। পয়েন্ট 2, রিকারিং থিম। আপনার শো এর একটা আত্মা বা সোল থাকতে হবে। রামেন অন দ্য স্ট্রিটের আত্মা হলো মানুষের সাথে মানুষের কানেকশন, চিজ স্টোরের আত্মা হলো ফার্স্ট বাইটের এক্সপ্রেশন, বিল্ট রিওয়ার্ডস এর আত্মা হলো বড় শহরের ভাড়াটিয়া হওয়ার সংগ্রাম। আপনার শো এর আত্মা কি? এক কথায় উত্তর দিতে পারতে হবে। যেমন আমি ছোট ব্যবসায়ীদের প্রতারণার হাত থেকে বাঁচাই, বা আমি মায়ের ভাষায় বাঙালি প্রবাসীদেরকে নতুন রেসিপি শিখাই। এক কথায় বলতে না পারলে আপনার শো ফোকাসড না, সো ফেল করার চান্স বেশি। পয়েন্ট 3, রিকারিং ক্যারেক্টার্স। মানুষ মানুষকে বিশ্বাস করে, শুধু লোগোকে না। আপনার ভিডিওতে একটা ফিক্সড ফেস থাকতে হবে। সেটা আপনি হইতে পারেন, আপনার পার্টনার হইতে পারে, অথবা আপনার দোকানের একজন পুরানো কর্মচারী হইতে পারেন। ভিউয়ার যখন বারবার একই মুখ দেখে, তার ব্রেন সেই মানুষটার সাথে একটা ইমাজিনারি পার্সোনাল রিলেশন তৈরি করে নেয়। এটাকে সাইকোলজির ভাষায় বলে প্যারাসোশ্যাল রিলেশনশিপ। গবেষণা বলে এই ভার্চুয়াল রিলেশন রিয়েল ফ্রেন্ডশিপের মতোই শক্তিশালী হতে পারে। এই কারণেই আপনি কোনো ইউটিউবারের লাইফের আপডেট জানার জন্য অপেক্ষা করেন, অ্যাজ ইফ সে আপনার বন্ধু। আপনি যদি ক্যামেরার সামনে না আসতে চান, কোনো সমস্যা নাই, আপনার টিমের কাউকে দেন। ইনিশিয়াল লজ্জা ভাঙার কাজটা মাত্র কয়েকদিনের, কিন্তু ব্র্যান্ড বানানোর কাজটা সারা জীবনের। পয়েন্ট 4, রিকারিং সেট। এই ভুলটা প্রায় সবাই করে। প্রতিদিন নতুন লোকেশনে শুটিং, আজকে ছাদে, কালকে রেস্টুরেন্টে, পরশুদিন গাড়িতে, তরশুদিন খোদা জানে কই। এগুলা করা আজকেই বন্ধ করেন। আপনার একটা ফিক্সড সেট লাগবে। হতে পারে আপনার অফিসের একটা কর্নার, আপনার দোকানের কাউন্টার, আপনার ছাদের একটা চেয়ার, অথবা আপনার ঘরের একটা বুক শেলফের সামনের জায়গা। এইরকম যে কোনো একটা কিছু, কিন্তু সেটা সব ভিডিওতে একই রকম থাকবে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ মানুষের ব্রেইন ভিজুয়াল মেমোরিতে কাজ করে। একই সেট বারবার দেখলে মানুষের ব্রেইনে পার্মানেন্টলি আপনার ব্র্যান্ডের একটা ছবি একদম সেট হয়ে যায়। ভিউয়ার কিছু চিন্তা করার আগেই আপনার ব্র্যান্ডকে চিনে ফেলে। এর সবচেয়ে বড় উদাহরণ ব্রুকলিন কফি শপ। নিউ ইয়র্কের একটা ছোট্ট কফি শপ, একই কাউন্টার, সেম দুইজন বারিস্তা, শুধু কাস্টমার বদলায় যায়। প্রতিদিন নতুন কাস্টমারের অর্ডার, নতুন গল্প, নতুন রিয়েকশন। এই এক ফর্মুলা দিয়ে তাদের এখন 2 লাখের বেশি ফলোয়ার। ছোট্ট দোকান, বিশাল ব্র্যান্ড। আপনার বিজনেস কন্টেন্ট কি এই 4টা এলিমেন্ট ফলো করতেছে? অনেস্টলি বলেন, কারণ এগুলার একটাও যদি মিস হয়, সেইটাই আপনার কন্টেন্ট গ্রোথ আটকায় দিয়ে বসে থাকবে। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কতদিন ধরে কন্টেন্ট দিতেছেন? 6 মাস, 1 বছর, 3 বছর? এই সময়ের মধ্যে আপনি কতগুলা পোস্ট দিচ্ছেন? এতগুলা পোস্ট দিয়ে আপনার ফলোয়ার কতজন বাড়ছে? কত টাকার বিজনেস হয়েছে? যদি রেজাল্ট না আসে, একটাই কারণ, আপনি শুধু কন্টেন্ট দিচ্ছেন, আপনি র্যান্ডম পোস্ট করছেন, রিপিটেবল কোনো ফরম্যাট বানান নাই। আজকে থেকে একটা কাজ করেন, কাগজ কলম নেন বা ফোনে নোট খুলেন, 4টা প্রশ্নের উত্তর লিখেন। 1, আমার শো এর ফরম্যাট কি হবে? 2, আমার শো এর থিম কি হবে? 3, আমার শো এর ক্যারেক্টার কে হবে? 4, আমার শো এর সেট কোথায় হবে? এই 4টা জিনিস ফিক্স করতে পারলে পরের 6 মাসে আপনার ব্র্যান্ড পুরা বদলায় যাবে, প্রমিস। আর শেষে একটা কথা, আজকের এই ভিডিও থেকে আপনি যদি একটা জিনিসও শিখে থাকেন, কমেন্টে শুধু 1 লাইন লিখেন, আমার বিজনেস এই, আমার শো এর নাম হবে এই, ব্যাস। এই সিরিজের পরের ভিডিওগুলোতে আমি একটা একটা করে এই 4টা এলিমেন্ট ভেঙে ভেঙে দেখাবো। পরের ভিডিওর টপিক হচ্ছে ফরম্যাট কিভাবে খুঁজে বের করবেন এবং কোন ইন্ডাস্ট্রিতে কোন ফরম্যাট বেশি কাজ করে। ওইগুলা মিস করেন না, মনে রাখেন, র্যান্ডম কন্টেন্টের দিন শেষ। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকেন আর ফাওয়ালাপের সাথে থাকেন।